হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। ও হাল্লা, আমি কোন মুসিবতে পড়লাম। আমার জানা মতে মানুষকে যদি ড্রাগ দেওয়া হয় তাদের শরীরে কামনা বাসনা জেগে ওঠে, কিন্তু এত বাচ্চামো জেগে উঠছে। আমি এখন এই বাচ্চাকে নিয়ে কি করব, বিশেষ করে এই বাচ্চা জাঙ্কুককে। আমার মাথা কাজ করছে না। বাচ্চা? কোথায় বাচ্চা? এখানে তো কোনো বাচ্চা নেই। ও, বুঝতে পেরেছি, তুমি বাচ্চা খুব পছন্দ করো, তাই না? সমস্যা নেই, ফিউচারে আমাদেরও বাচ্চা হবে। জাঙ্কুক, তুমি এসব উল্টাপাল্টা কি বলছো? কিসের আমাদের বাচ্চা হবে ফিউচারে? পাগল টাগল হয়েছো নাকি? কেন তে? তুমি আমাকে ভালোবাসো না? তুমি চাও না যে তোমার আর আমার একটা বেবি হোক? ও আল্লাহ, আমাকে কেউ এই জাঙ্কুকের হাত থেকে বাঁচাও। আমি কোন কক্ষণে একে এখানে আনতে গেলাম, আমার ভুল হয়েছে। একে এখানে না এনে ওর কোনো ফ্রেন্ডকে ডেকে ওকে পাঠিয়ে দেওয়াটাই উচিত ছিল। এখন আমি কি করব? এইসব ভাবতে ভাবতে তেন লক্ষ্য করে যে জাঙ্কুক হঠাৎ করে কেমন যেন অস্থির হয়ে গেছে। জাঙ্কুক নিজের জামা কাপড় খোলার চেষ্টা করছে, ওর পুরো শরীর ঘামছে, চোখ মুখ লাল হয়ে গেছে। তা দেখে তে বুঝতে পারে যে ড্রাগটা এবার তার প্রভাব দেখাতে শুরু করেছে। তে সাথে সাথে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তুমি বেবি চাও তাই না? হ্যাঁ, চাই তো। ঠিক আছে, আমি তোমাকে বেবি দেব, কিন্তু তোমারও আমার কথা শুনে চলতে হবে। তাহলে গুড বয় হয়ে থাকতে হবে, থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, জাঙ্কুক একদম গুড বয় হয়ে থাকবে। তে যা বলবে তাই শুনবে, তের কথার অবাধ্য হবে না। গুড বয়। তাহলে এখন তুমি শুয়ে পড়ো আর রেস্ট নাও, দেখবে কালকে তুমি বেবি পেয়ে যাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই বলেই তে জাঙ্কুককে নিয়ে তার বেডরুমে চলে আসে। তার বেডরুমে এনে জাঙ্কুকে বিছানায় শুইয়ে দেয়। জাঙ্কুক তো বিছানায় শুয়ে কিছুক্ষণ স্বাভাবিকই ছিল, তারপরে জাঙ্কুক আবারও ঘামতে শুরু করে। এবার জাঙ্কুক অতিরিক্ত পরিমাণে ঘামছে, জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গেছে, জাঙ্কুক কেমন যেন অস্থির অস্থির করছে। হঠাৎ করে তে দেখে যে জাঙ্কুকের শার্টের উপরে 2টি বোতাম খুলে ফেলেছে। তখন তে সাথে সাথে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, কি কি করছো তুমি? শার্ট খুলছো কেন? আমার খুব গরম লাগছে, আমার শরীরে জানি কেমন হচ্ছে। প্লিজ এসি পাওয়ারটা বাড়িয়ে দাও, আমার প্রচুর পরিমাণে গরম লাগছে। তে বুঝতে পারে জাঙ্কুকের উপর ড্রাগের প্রভাব দেখাতে শুরু করছে। এই প্রভাব ধীরে ধীরে আরো তীক্ষ্ণ হতে থাকে। জাঙ্কুক এবার আর সহ্য করতে পারছে না, জাঙ্কুক এবার ছটফট করতে শুরু করে। আমার এমন কেন লাগছে? আমার কি হয়েছে? আমার এত গরম লাগছে কেন? তুমি একটু আমাকে পানি এনে দেবে? আমি পানি খাবো, আমার গলাটা প্রচুর শুকিয়ে যাচ্ছে, প্লিজ। তে সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর এসির পাওয়ারটা দ্বিগুণ মাপে বাড়িয়ে দেয় আর চলে যায় জাঙ্কুকের জন্য পানি আনতে। তে যখন গ্লাসে পানি ঢালছিল তখনও ওর পিছনে কারো উপস্থিতি অনুভব করতে পারে। তে ঘোরার আগে কেউ একজন তেকে পিছন থেকে জাপটে ধরে। এক হাতে তেকে গ্লাস সহকারে তের হাত দুটোকে ধরে আছে, আরেক হাতে তের গলাটাকে পেঁচিয়ে রেখেছে। You're looking so hot. Can I touch you? জাঙ্কুকের এমন নেশাত্মক কণ্ঠ শুনে তে জায়গাতেই ফ্রিজ হয়ে গেছে। তে জাঙ্কুককে কিভাবে থামাবে বুঝতে পারছে না। তখন তে যেই না জাঙ্কুককে সরাতেই যাবে, তার আগে জাঙ্কুক তার একটা হাত নিয়ে তের ঘাড়ের উপর রাখে, যার কারণে তে আটকে ওঠে। না না না, জাঙ্কুক এখন নিজের সেন্সে নেই, আর এখন আমার সেন্স হারালে চলবে না। আর ও এখন আমার ঘাড়ের যে অংশটাতে চেপে ধরে আছে ওইখানে যদি আরেকটু জোরে প্রেসার পড়ে আমি এখনই সেন্সলেস হয়ে যাব। ও ড্রাগসের ঘরে কি করছে ও নিজেও জানে না। আমি তো এটা জানি যে মানুষের শরীরে অনেক সেন্সিটিভ নার্ভ থাকে, যেখানে হালকা একটু প্রেসারে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে।
জাংকুক যদি এখন আমার ঘাড়ে আঘাত করে, আমি যদি সেন্সলেস হয়ে যাই, তারপরে কি হবে? না না না, এখন আমার সাথে জাংকুকের শান্তভাবে ব্যবহার করতে হবে, জাংকুককে শান্তভাবে হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে উত্তেজিত হয়ে জাংকুককে মানানো যাবে না। ও যেমনটা চেয়েছে তেমনটা করে ওকে নিজের আয়ত্তে আনতে হবে। তে এসবই ভাবছিল। ঠিক সেই সময় জাংকুক নিজের ঠোঁট নিয়ে তের ঘাড়ে ছোঁয়ায়। তে আটকে ওঠে। জাংকুক অনবরত তের ঘাড়ে কিস করে যাচ্ছে। তে কিছুই বলছে না, কারণ ওর দুটো হাতই জাংকুক এক হাত দিয়ে গ্লাসের সাথে চেপে ধরে আছে, যে কারণে তে লড়তেও পারছে না, কিছু করতেও পারছে না। জাংকুক তারপর তের ঘাড় থেকে আস্তে আস্তে হাতটা নামিয়ে কোমরে জড়িয়ে ধরে, আর অন্য হাত তের দুই হাত ছেড়ে দিয়ে তেকে নিচের দিকে ঘুরিয়ে তের মুখের মাস্কটা একটানে খুলে ফেলে। পরি, আমার পরি, আমার পরিকে আমি আবার পেয়েছি। কিন্তু পরে আমি তোমার ফেসটা দেখতে পাচ্ছি না কেন? সবকিছু কেমন ঘোলা ঘোলা লাগছে। তোমাকে দেখতে চাই আমি। প্লিজ আমাকে দেখা দাও, তোমার ফেসটা আমি দেখতে চাই। জাংকুক এসব বলছিল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে তের গালে স্লাইড করছিল। এরকম স্লাইড করতে করতে হঠাৎ জাংকুক তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিশিয়ে দেয়। তেকে পাগলের মতো কিস করতে শুরু করে। জাংকুক তের এক হাত দিয়ে ঘাড় চেপে ধরে তেকে ফোর্সফুলি কিস করছিল, অন্য হাত দিয়ে ওর কোমরটাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তে কি করবে বুঝতে পারছে না। জাংকুক তেকে কিস করতে করতে বেডে নিয়ে শুয়ে পড়ে, কিন্তু তের ঠোঁট ছাড়ে না। এভাবেই ও পাকা 10 মিনিট কিস করে। 10 মিনিট কিস করার পর তে যখন বুঝতে পারে যে জাংকুকের হাতের বাঁধন আলগা হচ্ছে, ওর ঘাট থেকে হাতের বাঁধন সরে আসছে, তখনই তে সেই সুযোগটা কাজে লাগায় আর জাংকুকের ঘাড়ে আঘাত করে, যার ফলে জাংকুক সেন্সলেস হয়ে যায়। সরি জাংকুক, তুমি যা করছো ড্রাগসের ঘরে করছিলে, আর আমি চাই না আমার ভালোবাসার মানুষ আমাকে ভুল বুঝুক আর ড্রাগসের ঘরে আমার কাছে আসুক। তুমি আসবে আর তোমাকে আমি আপন করব, তবে সবকিছু মিটমাট হওয়ার পর। তার আগ পর্যন্ত একটু নয়তো ধৈর্য ধরো বেবি। এই বলেই তে জাংকুককে ঠিক করে শুইয়ে দেয় এবং ওর শরীরে ব্ল্যাঙ্কেটটা টেনে দেয়। ব্ল্যাঙ্কেট টেনে ও জাংকুকের পাশে শুয়ে পড়ে আর সারা রাত ধরে জাংকুককে দেখতে শুরু করে। জাংকুক টিপ টিপ করে চোখ মেলে তাকিয়ে দেখে যে ও একটা অপরিচিত ঘরে শুয়ে আছে। তা দেখে জাংকুক সাথে সাথে দরপড়িয়ে উঠে দেখে ওর শরীরে শার্ট নেই, ওর পরনে প্যান্টটাই আছে। তা দেখে জাংকুক একটু ভয় পেয়ে যায়। জাংকুক আশেপাশে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছে যে কালকে ঠিক কী হয়েছিল। জাংকুক দেখতে দেখতে হঠাৎ করে ওর চোখ যায় টেবিলে থাকা একটি চিলকুটের উপর। সেটা দেখে ও সাথে সাথে হাতে নিয়ে নেয়। মিস্টার জিয়ন, সরি ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই হয়নি। আপনি জাস্ট ড্রাগের ঘরে গরম অনুভব করে নিজের শার্টটা খুলে ফেলেছেন, এর বেশি আর কিছুই না। আর হ্যাঁ, এটা আমারই অ্যাপার্টমেন্ট। আপনার কাছে আমার গার্ড চলে যাবে, ওর কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেবেন। আর হ্যাঁ, টেবিলের উপরে ব্রেকফাস্ট রাখা আছে, ওষুধও রাখা আছে, দয়া করে সেগুলো খেয়ে নেবেন। চিঠিটা পড়ে জাংকুক ভীষণ অবাক হয়, কারণ চিঠির নিচে বড় হাতের অক্ষরে ভি লেখা আছে। জাংকুক এটা দেখে বুঝতে পারে যে তাকে মাফিয়া কুইন ভি এখানে নিয়ে এসেছে, আর এটা মাফিয়া কুইন ভিয়েরই অ্যাপার্টমেন্ট। তবে জাংকুক এইটা বুঝতে পারে না যে মাফিয়া কুইন তাকে কেন এখানে নিয়ে আসলো। তারপর জাংকুক আস্তে আস্তে মনে করার চেষ্টা করে যে কালকে ঠিক কি হয়েছে। তারপর জাংকুকের সবটাই মনে পড়ে, কিন্তু জাংকুকের চোখের সামনে যে নারীটি আছে সে নারীটিকে সে মনে করতে পারে না। জাংকুকের মনে হয়েছিল যে সেটা পরি, কিন্তু এখন এই চিঠিটা দেখে সে বুঝতে পারে যে ওইটা বোধহয় মাফিয়া কুইন ভি ছিল। জাংকুক বুঝতে পারছে না এটা আসলে তে না ভি। ফর গডস সেক, আমি এসব কি করেছি? আর আমি কি এতটাই ভুল করলাম মানুষ চিনতে যে আমি তের বদলে মাফিয়া কুইন ভিকে পরিবেবে ওর সাথে? না, আমি এতটাও ভুল হতে পারি না। কালকে রাতে আমার সাথে তেই ছিল, মাফিয়া কুইন ছিল না। আমি
না। জাংকুক নিজেকে নিজে এসব বলে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। তা দেখে জাংকুক ধরফরিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখে যে তের চিফ গার্ড উদোয়াং সেখানে দাঁড়িয়ে আছে। উদোয়াংয়ের হাতে একটা ড্রেস। সেটা দেখে জাংকুক বুঝতে পারে যে মাফিয়া কুইন ভি হয়তো এই ড্রেসটা দিয়ে পাঠিয়েছে। জাংকুক উদোয়াংকে ভিতরে আসতে বলে, কিন্তু উদোয়াং ভিতরে আসতে রাজি হয় না। জাংকুকের হাতে ড্রেসটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক ভেতরে আসে। ভিতরে এসে ব্রেকফাস্ট শেষ করে দেওয়া ওষুধটি খেয়ে ফেলে এবং ড্রেস চেঞ্জ করে সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। তে কুইন ম্যানশনে ফেরত যায়নি। সকালবেলা জাংকুকের পাশ থেকে উঠে তে সোজাসুজি কিম ম্যানশনে চলে এসেছে। কিম ম্যানশনে আসতে না আসতেই তে মুখোমুখি হয় জিমিন। আরে জিমিন, তুই ঠিক আছিস তো? তোর এখন মাথাটাতে ব্যথা করছে না তো? আর আমার সামনে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? সর, ঘরে যাব। আমি ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তুমি এত সকাল সকাল কিম মেনশনে? তুমি তো কোনো কাজ ছাড়া কিম মেনশনে আসো না। আর আমার জানা মতে এখন তোমার কোনো কাজই নেই কিম মেনশনে। তাহলে তুমি কিম মেনশনে এত সকাল সকাল কি করছো? আর সকালে তো তুমি এমনিতেই আসো না। কাহিনী কি বলো তো? কাহিনী কিচ্ছু না, আমার ভীষণ টায়ার্ড লাগছে। সর সামনে থেকে, রুমে যাব। দাঁড়াও তে আপু, তুমি সবাইকে ভুলভাল বুঝিয়ে চলে যেতে পারবে, কিন্তু আমাকে না। আর তুমি আজকে মাস্ক পরে আছো কেন? তুমি তো কিম মেনশনে ঢোকার আগে নিজের মাস্কটা খুলে ফেলো। তাহলে আজকে তুমি তোমার মাস্ক খুলছো না কেন? ও, এটা ভুলে গেছিলাম। তাই বুঝি? এই বলেই জিমিন একটানে তের মাস্কটা খুলে ফেলে। যখনই জিমিন মাস্কটা খুলে জিমিনের নজর যায় তের ক্ষতবিক্ষত ঠোঁটের দিকে। তা দেখে জিমিন বড় বড় চোখে তের দিকে তাকিয়ে আছে। তে তো লজ্জায় সম্পূর্ণ লাল হয়ে গেছে। তখন জিমিন প্রশ্ন করে, তে আপু, তোমার ঠোঁটে কি হয়েছে? এ তো দেখে মনে হচ্ছে ফেটে এখনই রক্ত পড়বে। ঠিক কি করে এসেছে বলো তো? কিছু না, তুই এখন আমার সামনে থেকে সর। ওএমজি, তে আপু তুমি ব্লাশ করছো? এই সত্যি করে বলো তো, এই দাগটা ঠিক কিসে? দেখে তো মনে হচ্ছে কামড়ের দাগ। আর কামড়টা তোমাকে ঠিক কে দিল বলো তো? কি উল্টাপাল্টা কথা বলছিস? এটা কামড়ের দাগ হতে যাবে কেন? ওই একটু মারামারি করতে গিয়ে হয়ে গেছে, আর কিছু না। তুমি বললেই আমি বিশ্বাস করব যে এটা কামড়ের দাগ না মারামারি থেকে হয়েছে। মারামারির দাগ আর কামড়ের দাগের মধ্যে তফাৎটা আমি বুঝি। আমি এতটাও বোকা না। আচ্ছা ঠিক আছে, আমি হার মেনে নিলাম। তাহলে শুনতেই যখন চাচ্ছিস শোন। কালকে আমি একটা বানিকে রেস্কিউ করেছি। ওকে আমি প্রাণে বাঁচিয়েছি, আর তার স্বরূপ ও আমাকে কামড়ে দিয়েছে, তাও আবার আমার ঠোঁটে। যে সে বানি না, তাও আবার মাসেল বানি। এই বলেই তে দ্রুত সেখান থেকে নিজের রুমে চলে যায়। আসলে গতকালকে রাতে জাংকুক যখন তেকে কিস করে তখন তে তার মাউথ ওপেন করছিল না দেখে জাংকুক তের ঠোঁটে জোরে একটা বাইট করে। তার ফলস্বরূপ তের ঠোঁটে এই কাটা দাগটা, আর যেটা এখন জিমিন দেখে তাকে টিজ করছে। উফ, এই বানিটাকে নিয়েও না হয়েছে আমার যত জ্বালা। এখন আমি কিভাবে জিমিনকে ফেস করব? আই হোপ জিমিন আমার কথা আর মানে না বুঝতে পারে। অন্যদিকে জিমিন তের কথার মানে খোঁজার চেষ্টা করছে। হঠাৎ করে জিমিনের মাথায় একটা কথা আসে যে কলেজের অনেক মেয়েরাই জাংকুককে বানি বলে সম্বোধন করে। তার মানে জাংকুকই ছিল যার জন্য তের ঠোঁটের এই অবস্থা। এইসব ভেবে জিমিন মিটমিট হাসতে শুরু করে। ও, তার মানে তলে তলে এইসব চলছে। ভালো ভালো, সময় আসলে আমিও তোমাকে ধরা দেবো তে আপু। তখন দেখবো তুমি কিভাবে পালাও। এই বলে জিমিনও নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে জিমিন গতকালকের রাতের কথা ভাবতে থাকে। সুগার সাথে কাটানো মুহূর্তগুলো সে ভাবতে থাকে। জিমিনের পেটের ভিতরে অসংখ্য বাটারফ্লাই উঠছে সুগার এই সাইড দেখে। এখন জিমিনও সুগারকে ভালোবাসতে শুরু করেছে। জিমিন ড্রাঙ্ক ছিল, কিন্তু এতটাও ড্রাঙ্ক ছিল না যে জিমিনের কিছু মনে নেই। জিমিনের সম্পূর্ণটাই মনে আছে। সে কি কি করেছে সুগার সাথে তার সবটাই মনে আছে, যার জন্য জিমিন এখন প্রচুর পরিমাণে লজ্জা পাচ্ছে। ওহ, আমার সাথে এসব কি হচ্ছে? এমনটা তো আগে কখনো হয়নি আমার সাথে। ওর সাথে আমি ঝগড়া করেছি, মারামারি করেছি, অনেক কথা কাটাকাটিও করেছি। ওর সাথে
আবার আমি শান্তভাবে থেকেওছি, কিন্তু এরকম ফিলিংস আগে কখনো হয়নি। এ কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার মধ্যে। এ বলেই জিমিন আবার নিজের কল্পনার জগতে হারিয়ে যায়। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।